মানে 1 গ্রাম ফ্যাট অর অয়েল, মানে ফ্যাট অর অয়েল গুলা কি থাকে সাধারণত আনস্যাচুরেটেড থাকে না, জি স্যার। আর ডাবল বন্ড ট্রিপল বন্ড যুক্ত থাকে, তাই তো? এই ডাবল বন্ড ট্রিপল বন্ড যুক্ত আনস্যাচুরেটেড ফ্যাট গুলোকে সাফোনিফাই করতে যত মিলিগ্রাম পরিমাণ মানে পরিমাণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন পড়ে, সেই সংখ্যাটাই হচ্ছে ওই 1 গ্রাম ফ্যাট বা অয়েলের সাফোনিফিকেশন নাম্বার। বুঝতে পারছো? এটা হচ্ছে সাফোনিফিকেশন নাম্বারের ডেফিনিশন। তো তোমাকে নাম্বার বলে এই বলবো যে তো সাফোনিফাই 1 গ্রাম অফ ফ্যাট অর অয়েল রিকোয়ার্ড কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে যত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড এর যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন পড়ে সেটাই হচ্ছে তার ওই 1 গ্রাম ফ্যাট বা অয়েলের জন্য সাপোনিফিকেশন নাম্বার। নাম্বার। মানে ব্যাপারটা হলো যে সাপোনিফিকেশন নাম্বার তার মানে ওই 1 গ্রাম বলতেছে এই কারণে যে ভিন্ন ভিন্ন ফ্যাট বা অয়েলের জন্য তার সাপোনিফিকেশন নাম্বারটা ভিন্ন ভিন্ন হয়। ধরো যে সয়াবিন অয়েলের জন্য একরকম, আবার ক্রুড অয়েলের জন্য আর একরকম, আবার কোকোনাট অয়েলের জন্য আরেক রকম, সানফ্লাওয়ার অয়েলের জন্য আরেক রকম। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে সব ধরনের অয়েল থেকে কি ইয়ে হবে, মানে সোপ তৈরি হবে? সব সব ধরনের অয়েল থেকেই সব ধরনের অয়েল বলা যাবে না, ট্রাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড থাকতে হয়। ফ্যাটি অ্যাসিডের মেইনলি হয় কি তোমার এইটা 17 কার্বন সংখ্যা বেশি যখন ট্রাইগ্লিসারাইড হয় তখন সেগুলো থেকে তোমার ফ্যাট বা কি প্রোডাকশন যে লাইনে যে আমরা সব দেখি দোকানে সব জি স্যার। গায়ে মাখার দেখো না, ওইগুলো উৎপন্ন হবে। সেগুলা মানে ওটা হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম স্টিয়ারেট বলা হবে, সেটা ভিন্ন ব্যাপার। আমি বলছি যে যখন তুমি এই গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবা সেখানে একটা ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হবে আর একটা ওয়াটার উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার বলা হয় হলো অ্যাস্টারিফিকেশন। এই অ্যাস্টারিফিকেশন প্রক্রিয়াটা বোঝো? অ্যাস্টারিফিকেশন কাকে বলা হয়? অ্যাস্টারিফিকেশন বা হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস কেন বলা হচ্ছে, বা এখানে একটা অ্যাস্টার বন্ড গঠিত হচ্ছে বিদায়ী এই যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের দিকে তাকাও। গ্লিসারলের মধ্যে গ্লিসারল কি তিনটা, এই যে তিনটা ইয়া দেখো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার। স্যার ওই যে সোডিয়াম স্টিয়ারিক অ্যাসিড আমরা যে বাজারে যে সাবান পাই ওটা থেকে স্যার ওই ট্রাইগ্লিসারল হিসেবে স্যার কি স্টিয়ারিক থাকে? ওইটাতে গ্লিসারাইড হিসেবে সোডিয়াম স্টিয়ারেট থাকে, ওর মধ্যে ফ্যাটি অ্যাসিড হিসেবে স্টিয়ারিক অ্যাসিড ছিল প্রথমে। জি স্যার, ওটাই স্যার বলতেছি। ওই স্টিয়ারিক অ্যাসিডের যে কার্বক্সিমূলক যেটা আছে শেষের, ঠিক আছে, কার্বক্সিমূলককে সরায় দেয় ওই গ্লিসারল আইসা, তিনটা গ্লিসারল আইসা যুক্ত হলে তখন ওই জি স্যার। ওটা গ্লিসারাইড উৎপন্ন হয়ে যায়, একটা এস্টার বন্ধন গঠন হয়। এস্টার বন্ধন যে তাকায় দেখো যে তিনটা অল মানে হচ্ছে গ্লিসারলের মধ্যে হাইড্রোক্সিমূলক আছে না তিনটা লাস্টে, ওই তিনটার ওইখানে হাইড্রোজেন মানে হাইড্রোক্সির মধ্যে ওর অক্সিজেনটা আর হাইড্রোজেনটার সাথে যুক্ত আছে না, ওইখানে ওই বন্ধনটাকে সরায় দেওয়া হয়েছে, সরায় দিয়ে ওইখানে ওই কার্বক্সিমূলক এসে যুক্ত হয়েছে। এবং এই ধরনের বন্ধনকে বলা হয় এস্টার এস্টার বন্ধন। সি ডাবল ও একটা যুক্ত আছে, মানে কার্বনের 4টা হাত ব্যবহার করা হয়েছে। আর জি স্যার। বলো স্যার ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহলের যে বন্ধনটা আর কি। হ্যাঁ, অ্যালকোহলের যে বন্ধনটা সেটা হচ্ছে এই অ্যাস্টারিফিকেশন বন্ড। কার্বক্সিমূলক এবং হাইড্রোক্সিমূলক থেকে এক মলিকুল ওয়াটার সরে গিয়ে তখন একটা ফরমেশন তৈরি হয়। একটা হ্যাঁ, এইখানে হচ্ছে এক মলিকুল ওয়াটার সরে না, এখানে একটা বোঝার ভুল আছে। স্যার প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড থেকে একটা একটা করে তিনটা টোটাল বের হয়, মানে প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড আমি ক্লিয়ার করে এইগুলো একটা নিয়ম আছে, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, বুঝছো? এটার বলা হয় হচ্ছে এটার রোলসটা হচ্ছে যে কয় মোল
তোমার অ্যাসিড যুক্ত হবে না, জি স্যার। ওই কয় মোলই হচ্ছে তোমার পানি সরে যাবে। ঠিক দেখো যে 3R বন্ড CO আছে না, তিনটা তার মানে হচ্ছে তিনটা হাইড্রোক্সি ফ্যাটি অ্যাসিড, তিনটা স্যার, তিনটা ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, তিনটা যে কয় মোল, 3 মোল পানি অ্যাসিড যুক্ত হয়েছে, 3 মোল পানি চলে যাবে। এই কারণে তোমার ওই পাশে 3H2O চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে হাইড্রোলাইসিস বলা হচ্ছে যে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে বিধায় হাইড্রোলাইসিস হয় এটা। ঠিক আছে? এই সিম্পল একটা রিঅ্যাকশন, এগুলা দেখলে আশা করি পারবা। কিন্তু এখানে যেটা আমরা করব আর হচ্ছে পরের স্যার লেকচারটা কি একটু জুম করা যায়? ইয়েস, করা যায়। দীপালি না স্যার টিয়ালি আছে, সরি। আচ্ছা আচ্ছা, জুম এখন করলে এই যে তো লেখা বাদ অ্যাপারটাস পড়তেছে। জুম করলে তো ওটা লেখাই জুম আবার পাইতে কাইটা যাচ্ছে ইন করলে না স্যার একটু ছোটই করে রাখেন, স্যার। লেখা তো স্যার দেখায় না। আপনি হ্যাঁ জুম, এবার স্যার ঠিক আপনি আছে, ছোট করে রাখলে আমরা জুম করতে পারি স্ক্রিনের ভিতরে। আমরা জুম করতে পারবো, হ্যাঁ সেটা প্রবলেম হবে না। ওকে ওকে, দেখো এখানে কি কি লাগবে আমাদের। রিয়াজেন্ট হিসেবে লাগবে 0.5 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। এখন মোলার সলিউশন সেগুলো তো জানো নাকি? জি স্যার। আচ্ছা, আমি যদি 0.5 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন বানাইতে যাই তাহলে কি করতে হবে আমাকে বলো দেখি, আমাকে একজন বলো শুনি। সোডিয়াম কার্বনেট হ্যাঁ স্যার হচ্ছে গিয়া শিবলি, এবার মাথার মধ্যে বাড়ি মারুন। বলো বলো, সাহস করে বলো। কেউ নিত্য আছে না? স্যার 1000 লিটার 1000 মানে 1 লিটার পানির মধ্যে 0.5 গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া হয়েছে, এরকম কিছু। না 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 100 ml মানে 100। এই এটা কে বললো জানো? স্যার আমি। হাত তোলো, হাত তোলো। তাহা হসি না, কেন স্যার, কি হয়েছে? একটু ভুল হয়েছে, শোনা সংশোধন করে দেই। সেটা হচ্ছে কাছাকাছি কাছাকাছি গেছো। 1000 লিটার 1000 লিটার 1 102 গ্রাম, স্যার 102 গ্রাম সোডিয়াম কার্বনেট নেব। ওইখানে হচ্ছে 1 মোলার তৈরি হয়। তাহলে আমরা এর অর্ধেক নিলে তো 102 এর অর্ধেক নিলে তো 0.5 মোলার হয়ে যায়। না রে বাবা, একটু মানে আগে মনোযোগটা দাও, তারপরে আমি ঠিক করে দিই। আমার এই শেয়ারটা কই গেল বুড়ার দিন। শেয়ার কি দেখতে পাচ্ছ তোমরা এখনো? জি না। না স্যার। না স্যার, আবার শেয়ারটা খালি চোখ দেখা যায়। এই যে আমি এখানে সোডিয়াম কার্বনেট আছে না, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? মলিকুলার ওয়েট হ্যাঁ, মলিকুলার ওয়েট 102 স্যার। আর 102 না 6 106। 106 এর অর্ধেক পরিমাণে যদি তুমি ইয়ার মধ্যে নাও, 1000 লিটার পানির মধ্যে নাও, তাইলে তার ইয়ে হবে না, স্ট্রেংথ হবে হলো 0.5 মোলার। জি ঠিক আছে? জি স্যার। 53 গ্রাম যদি আমরা 1 লিটার পানির মধ্যে ডিজলভ করি সোডিয়াম কার্বনেট সলিউশন, তাহলে তার স্ট্রেংথ হয়ে যাবে কত? 0.5 মোলার। তো এইটাই তো বলছিলাম। তুমি কইছো 0.5 গ্রাম। আমি বলছিলাম মোলার বলছিলাম স্যার। তাহসিনা বলছিল 0.5 গ্রাম। তা ওই তোমার ভুলটা কি বুঝতে পারছো কোন জায়গায়? মানে এটা আসলে হিসাব করতে হয় মলিকুলার ওয়েট দ্বারা। মলিকুলার ওয়েটের পরিমাণ সমান যদি তুমি 1 লিটারে দ্রবীভূত করো তখন হয় 1 মোলার। অর্ধেক করতে হলে তাহলে অর্ধেক ইয়া করতে হবে, তোমাকে ডিজলভ করতে হবে 1 লিটারের মধ্যে, সেটা আর কি। আচ্ছা, এখন তারপরে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তারপরে বুরেট লাগবে, পিপেট লাগবে, কনিক্যাল ফ্লাস্ক লাগবে, বুরেট ক্ল্যাম্প লাগবে, এগুলা মানে ফেনাপথ্যালিন লাগবে হচ্ছে ইন্ডিকেটর হিসেবে। ফেনাপথ্যালিন 1% ফেনাপথ্যালিন লাগবে, ঠিক আছে? আর মিথাইল অরেঞ্জ লাগবে। এই হচ্ছে আমাদের অ্যাপারেটাস। আমি তোমাদেরকে একটু জাস্ট ফ্লো চার্টটা দেখাইয়া দিচ্ছি। ফ্লো চার্টটা দেখায় দেওয়া, তার দিকে একটু মনোযোগ দাও। প্রথমে কি কি দিবে আর এই অনুযায়ী এই রিলেটেড একটা তোমাদেরকে একটা দারুণ ভিডিও দেখাবো, হ্যাঁ? এবং সেটা এই সম্পর্কে একটু তারপরে আসতে স্ট্যান্ডার্ডাইজেশন করে নিতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন কি নেবে করবা?
হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম তার শক্তিটা কতটুকু আছে, মানে 0.5 মোলার না 0.75 মোলার, সেটাকে বের করে নিতে হয়। সেটা কার সাহায্যে বের করে নিতে হয়? এগেইনস্ট সোডিয়াম কার্বনেটের সাহায্যে। সোডিয়াম কার্বনেটটা কি তোমার ওই যে জানা সলিউশন না? জি স্যার, জি কারণ স্যার। মলিকুলার স্টেন তো জানো জি 0.5 স্যার, নন মোলার। কনসেন্ট্রেশন। ওই যে 0.5 তুমি এর কনসেন্ট্রেশনটা জানো। তাহলে এইটা কে টাইট্রেশন করতে হবে তোমাদেরকে। টাইট্রেশন করার মাধ্যমে তো একটা জানা দ্রবণের সাথে অন্য একটা অজানা দ্রবণের কি কনসেন্ট্রেশনটা বের করতে হয়, তাই না? তো সেই অনুযায়ী এখানে জি স্যার। তোমাদেরকে টাইট্রেশনের ফ্লো চার্টটা দেওয়া আছে যে টেক 5 ml অফ সোডিয়াম কার্বনেট সলিউশন ইন দ্য কনিক্যাল ফ্লাস্ক। যেটা জানা সলিউশন সেটা কি কনিক্যাল ফ্লাস্কে যাবে, অজানাটা কোথায় যায়? বুলেটে যাবে। মানে যে উপরে দণ্ডাকার স্ট্যান্ডের মধ্যে দাঁড়ানো থাকে যেটা, ওটার মধ্যে যাবে। তারপরে হচ্ছে ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 1 ড্রপ মিথাইল অরেঞ্জ দিবা অ্যাজ ইন্ডিকেটর সলিউশন হিসেবে। এখানে দুইটা ইন্ডিকেটর হিসাব ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য হলো মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। আর মেইন যে ইয়াটা সাবনিভিশন নাম্বারটা আমরা ডিটারমাইন করব। এই ডিটারমিনেশনে আমাদের কি করতে হয় যে 1% ফেনফথ্যালিনটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে এই এক্সপেরিমেন্টে 2 ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। একটা হচ্ছে কি মিথাইল অরেঞ্জ, আর একটা হলো 1% ফেনফথ্যালিন। ফেনক্সালিন। শুধু ফেনফথ্যালিন বললে হবে না, 1% ফেনফথ্যালিন। বুঝতে পারছো? স্যার আপনার কি ইয়েটা মনে সরতেছে না? কি আমি সরাচ্ছি না, মানে আমি শেষ করি নাই তো। ও আচ্ছা। তারপরে হচ্ছে টেক সাপ্লাইড মানে HCl সলিউশন ইন এ বুরেট। মানে বুরেটের মধ্যে যে আমাদের যেহেতু বললাম স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তিমাত্রা জানতে হবে। শক্তিমাত্রা জানতে হলে যা করতে হবে সেটা হচ্ছে হাইড্রেশন ওটাকে, করব। হ্যাঁ ওইটাকে বুরেটে যাবে, ওটা বুরেটে যাবে। বুরেটে নিয়ে তারপরে হচ্ছে আমরা ড্রপ ড্রপ করে ফেলবো। ফিক্স দা বুরেট টু দা স্ট্যান্ড ক্ল্যাম্প এন্ড টেক রিডিং। বুলেটে কোনো কিছু যাওয়ার সাথে সাথে কি করতে হয়? ইনিশিয়াল রিডিংটা লিখে রাখতে হয় না? জি স্যার। সেইটা তোমরা নোট ডাউন করে রাখবা। নোট ডাউন করে তখন এক ড্রপ করে ওই ফেলতে থাকবা। ফেলার পরে আর শেক করবা ওই ইয়াটা, কনিক্যাল ফ্লাস্কটা। শেক করলে ওইটার কালারটা যে পর্যন্ত চেঞ্জ হবে, যেই ড্রপের জন্য চেঞ্জ হবে, এই দেখো এখানে লেখা আছে যে টাইটেট উইথ হাইড্রোক্লোরিক সলিউশন আনটিল দ্য কালার অফ দ্য সলিউশন ফ্রম অরেঞ্জ টু ফেইন্ট পিঙ্ক। মানে ওটা পিঙ্ক কালার হয়ে যাবে, ঠিক আছে? অরেঞ্জ কালার থেকে পিঙ্ক কালার হওয়া পর্যন্ত আমাদেরকে ওটা শেক করতে হবে, ড্রপ করে ফেলতে হবে। ফেলার পরে যখন আমরা পিঙ্ক কালার হয়ে যাবে তখন ওটা বন্ধ করে দেবো, ওই বুলেটটা বন্ধ করে দিয়ে ওই রিডিংটা লিখে রাখবো। কত ml পরিমাণে কি লাগলো, কি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দরকার হইলো, সেই আয়তনটা লিখে রাখবো। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, নাকি মানে বুঝতে পারছি। আচ্ছা, জিনিসটা একটু আইকা দিয়ে বোঝানোর চেষ্টা করি। স্যার কতটুকু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেন, তো সেটা স্যার বুলেটের মাধ্যমে স্যার আমরা করে রাখবো। হ্যাঁ দেখি ব্যাপারটা ইনিশিয়ালটা আর ফাইনালটা। ভিজুয়ালাইজ করার জন্য আঁকতে জি পারি স্যার। কিনা দেখি, জানো তো ব্যাকগ্রাউন্ডটা একটু জি স্যার। চেঞ্জ করে তোমাদের যেন আঁকা কি করে কিভাবে? আমি তো ফোনে ক্লাস নিচ্ছি স্যার। ফোন দিয়ে হবে না স্যার। স্যার গুগল কিপে গেলে আপনি ওখানে স্যার ইয়া করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন স্যার। আমি কালকেও তো আঁকলাম। জি স্যার, ফোনে একটা কিপিং আছে, বা অথবা স্যার আপনি এখানে ভিডিও যে স্যার জুমের ইয়াতেও আছে স্যার, সেটিংস অপশনে ওখানেই আছে, আঁকাকি করতে পারবেন। স্ক্রিন শেয়ার, আচ্ছা হোয়াইট বোর্ড পাইছি, হোয়াইট বোর্ড। এইদিকে খেয়াল করো। এটা ধরো যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, জি স্যার। এটা হলো বুলেট। ধরো এইটা আচ্ছা, আমার হাতের আঁকা দেখে তোমরা আবার হাসাহাসি করো না। হ্যাঁ, এরকম একটা ক্লাম্পের মধ্যে বুলেট থাকে না,
এটা ধরো বুরেট, আর এখানে হলো কনিক্যাল ফ্লাস্কটা। আমি ওই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছি না, ওই যে কি যেন নাম? কিশোর পাশা, কিশোর কিশোর। জি স্যার, আসছি আমি স্যার। আসো আসো, গুড। আচ্ছা, এই যে এখানে ধরো যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা কি নিছি, সোডিয়াম কার্বনেট নিছি, জানা দ্রবণ। আর এই যে এটা হলো বুরেট, বুরেটের মধ্যে কি নিছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছো। প্রথমে একটা আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, সেটা লিখে রাখবা। ধরো যে ইনিশিয়াল আয়তন ছিল হচ্ছে তোমার এটা 50 ml এর বুরেট, তাহলে 50 ছিল ধরো, ঠিক আছে। আর টাইট্রেশন করার পরে এই যে এইটা, এই কনিক্যাল ফ্লাস্কের অরেঞ্জ কালার থেকে যখন পিঙ্ক কালারে চলে আসছে, তখন এই আয়তনটা 10 ml পরিমাণে লাগছে। তাহলে কত আসছে, ফাইনাল আয়তন হচ্ছে 40, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন। আর এখানে কত ml তুমি নিছিলা, সোডিয়াম কার্বনেট নিছিলা, 5 ml নিছিলা না? এই 0.5 মোলারের 5 ml সোডিয়াম কার্বনেট সলিউশন নিলাম। তাহলে Yes, sir. এখানে হাইড্রোক্লোরিক লাগলো হলো কত, 10 ml, আর এটা হলো 5 ml। তখন আমরা কি করব, S1V1 এর সূত্র অ্যাপ্লাই করব না, করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি আয়তন বের করে ফেলবো। বুঝতে পারছো? দেখো এখন ওই যে শীটের দিকে তাকাও, শীটের দিকে খেয়াল করলে বুঝতে পারবা যে এই যে শীটের দিকে খেয়াল করো, এই যে দেখো শক করে দিছি, শকের মধ্যে লেখা আছে যে ভলিউম অফ সোডিয়াম কার্বনেট সলিউশন। প্রত্যেকবারই আমরা এখানে আমি লেখার সময় লিখছিলাম 5 ml, 5 ml না 10 ml, 10 ml করে নিচ্ছি না ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, এই যে এরকম কনিক্যাল ফ্লাস্কে সেইটা লিখছো। আর যতটুকু আয়তন ইনিশিয়ালে নিছিলা, আমি এখানে দেখলাম ফাইনালে ইনিশিয়াল ছিল 50, ফাইনালে ছিল 40, তার মানে 10 ml লাগছে। রিকোয়ার্ড ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে এই ঘরে লাগবা হচ্ছে কত, এই ঘরে লাগবা হলো 10, ঠিক আছে। তাহলে এভারেজ ভলিউম এরকম তিনটা, মানে টাইট্রেশনের সময় তো এভারেজ করতে হয়, তিনটা ভলিউম পার্ট নিয়ে তারপরে সেগুলোর ই করতে হবে, এভারেজ মানে হলো ওই গড় নির্ণয় করতে হবে। গড় বের করে সে একটা মান তুমি যে এভারেজের এই গড়ে মাঝখানে লিখবা। বুঝতে পারছো? ধরো যে প্রথমে পাঠে 10 ব্যবধানে কালার চেঞ্জ হয়েছে, পরেরটাতে কি হইলো 12তে চেঞ্জ হয়েছে, পরেরটাতে 11তে চেঞ্জ হয়েছে, তাহলে 10, 12, 11 তিনটারে যোগ করে 3টা ভাগ দিবা, যা হবে সেটা ওই যে এখানে এভারেজের করে লিখবা, ঠিক আছে। তারপরে হলো সূত্র অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালকুলেশন করতে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, ওই যে S1V1 = S2V2, ওইটাকে একটু মডিফাই করে আমি লিখে দিছি হলো BA × SA = VB × SB, মানে হচ্ছে BA দ্বারা বোঝাইছি হলো ভলিউম অফ অ্যাসিড, আর SA দ্বারা বোঝাইছি স্ট্রেংথ অফ অ্যাসিড, মানে ওটা আমার বের করতে হবে, অ্যাসিডের স্ট্রেংথ বের করার জন্য টাইট্রেশনটা করলাম। আর হচ্ছে VB হচ্ছে তোমার ওই ভলিউম অফ বেজ মানে হলো সোডিয়াম কার্বনেট বেজ হিসেবে যাচ্ছে এই কারণে। আর স্ট্রেংথ অফ বেজ হলো ওই সোডিয়াম কার্বনেটের স্ট্রেংথ আমরা জানি 0.5 মোলার, সেটা এখানে লিখে এই এস এর মানটা বের করো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শুধু স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তি কত সেটা জানার জন্য এতটুকু আমরা কাজ করলাম। এই কাজটা শেষ করার পরে আমরা এখন কি করব, দুইটা কনিক্যাল ফ্লাস্ক নেব। দুইটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে একটার মধ্যে নিবা হচ্ছে তুমি এই স্যাম্পল, আর একটার মধ্যে হলো ব্ল্যাঙ্ক। যেটা স্যাম্পল নিবা সেটাতে ধরো যে এস লেখা রাখবা, আর যেটা ব্ল্যাঙ্ক সেটার গায়ে বি লেখা রাখবা। তারপরে হচ্ছে দুইটা টেস্ট টিউবের মধ্যেই 25 ml করে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিবা। সেই অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ থাকবে হলো 0.5 নরমাল, এবং সেইটার মুখটা ভালো করে ইয়া করবা, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড তো এই কারণে মুখটা বন্ধ করে ওই ওয়াটার বাথে দিতে হবে আমাদেরকে, গরম পানির মধ্যে বয়ল করতে হবে 30 মিনিট, ঠিক আছে। 30 মিনিট বয়ল করে তারপরে ওর মধ্যে ইন্ডিকেটর দিয়ে দিবা,
1% phenolphthalein. Add 1 ml phenolphthalein. 1% 1 ml phenolphthalein দিয়ে দিলাম। And titrate with the standardized hydrochloric acid till pink color. বুরেটে নিয়ে নিব। বুরেটে তো নেওয়াই আছে, বুরেট থেকে আমরা পরে এই দুইটা ইয়াকে এই কারণে বলা হয়েছে টাইট্রেশন করে কতবার আমাদের অয়েল বা ফ্যাট নিছিলাম সেটা ওয়েট, আর হলো স্যাম্পলে কতটুকু নিছিলাম, কারণ স্যাম্পলের মধ্যে 1 লিখে রাখছে এই কারণে যে সাবনিউট্রিশন নাম্বারটার মধ্যেই তো বলা হচ্ছে 1 গ্রাম অফ ফ্যাট অর অয়েল। 1 গ্রাম ফ্যাট অর অয়েলকে সাবনিফাই করতে কতটুকু পরিমাণে ইয়ার প্রয়োজন পড়ে তোমার কি বলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন পড়ে, সেটাই এই কারণে 1 লিখে রাখছি। এখানে 1 গ্রাম আমরা তেল নিয়ে নিব। এইভাবে এই ইয়াটা করতে হয়। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। আমি এই রিলেটেড একটা সুন্দর ভিডিও আছে, আমি সেই ভিডিওটা তোমাকে দেখাচ্ছি। স্যার আমরা কি আজকে লাইভ দেখবো না নাকি স্যার শুধু ডেমো দেখবো? আজকে তো লাইভ কিভাবে দেখাই তোমাদের, তো আজকে তো ক্লাস ওই কি বলে লকডাউনের কারণে তো আমাদের অফিসে যাওয়া তো সম্ভব না। ও না স্যার, ম্যাম বলেছিল যে ম্যাম যেটা পড়াছে সেটার লাইভটা স্যার আপলোড আমি করবেন স্যার। সেটা লাইভটা আমি দেখাবো, সেটা হচ্ছে 9 তারিখে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় দেন তোমাদেরকে আমি গিয়ে হচ্ছে ল্যাবে গিয়ে এটা দেখাবো। জি স্যার। লাইভ দেখাবো। কিন্তু আজকে তো ওই দেখতেই পাচ্ছ যে বাসা থেকে বের হতে না স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। এখন পরিস্থিতি বিবেচনার কারণে আমি তোমাদেরকে এটার আমি যে যে কথা বলছি আমি আমার এই শীটের মধ্যে যেভাবে লিখছি একদম হুবহু ওই রিলেটেড ভিডিও এখানে আছে, আমি তোমাদেরকে ওটা শেয়ার দিচ্ছি। জাস্ট তোমরা দেখো যে বুঝতে পারো কিনা বা কোথাও বুঝতে অসুবিধা স্যার হলে আমাদের তো স্যার মিডে কোশ্চেন গুলো স্যার অনেক সময় পার্ট পার্ট করে আসে। মিডের কোশ্চেন ক্যালকুলেশনের এখানে কি স্যার কোনো পার্ট ক্যালকুলেশন আমি বুঝাই দেব, মানে পার্ট ভাগ করে স্যার ক্যালকুলেশন বুঝাই দেব, আমি শেষ করি না। আচ্ছা এইটা ভিডিও শেয়ার করে কেমনে জানো স্যার ভিডিও এখানে শেয়ার হবে না স্যার, আপনার স্ক্রিন শেয়ারের মাঝখানে পরে ইউটিউবে যায় স্যার আপনার সার্চ দিয়ে দেখাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখতেছি আবার যে স্যার স্লাইডটা চেঞ্জ করে আপনি ইউটিউবে যান তখন স্যার স্ক্রিন শেয়ার দিতে হবে তো। জি স্যার, আগে ভিডিওটা অন করেন, পাশের স্লাইডে স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাইলে হবে। ওকে
আমরা কি স্যার এই যে স্যার এই ল্যাবে কি স্যার আমরা শুধু এই শীটটাই পড়বো সাপোনিফিকেশনের যে শীটটা আছে ওটাই, হ্যাঁ হ্যাঁ, এইটাই পড়বো, এইটাই পড়বো। স্যার এর সাথে আর কোনো শীট অ্যাড হবে না, ফাইনাল পর্যন্ত ম্যাডাম স্যার? কি তোমাদের অন্য কোনো না স্যার ম্যাম এই ম্যাডাম কি শীটটাই তোমাদের অন্য কোনো পড়াইছে। sheet করেছে? আচ্ছা, তাহলে এটাই পড়বো। আচ্ছা স্যার। স্যার যদি ওভাবে স্যার প্রবলেম হয় স্যার আপনি স্যার ভিডিও লিংকটা দেন স্যার আমি শেয়ার করি। আমি ভিডিওটা বের করে দিচ্ছি, আচ্ছা স্যার। একটু ওয়েট করো just। Screen share। স্যার ভি দিয়ে বলছেন ভলিউম অফ অ্যাসিড, হ্যাঁ। অ্যাসি দিয়ে কি বলছিলেন স্যার? অ্যাসিডে বলছো অ্যাসে VA হচ্ছে ভলিউম অফ অ্যাসিড, আর বেজ মানে হচ্ছে ক্ষার। স্যার এস এস দিয়ে স্যার কি বুঝাইছেন? অ্যাসে স্ট্রেংথ। এস স্ট্রেংথ অফ, মানে বেজ, এস তে হচ্ছে স্ট্রেংথ, আর বি তে হলো বেজ বুঝাইছি, আর এ তে হচ্ছে অ্যাসিড বুঝাইছি। এখন তুমি দুইটার সাথে মিলাও। জি স্যার। কি ব্যাপার, হচ্ছে না তো গো? স্যার হবে স্যার। আচ্ছা, আমি এটা ভিডিওটা, হ্যাঁ এই যে স্যার আপনি ইউটিউবে তোমরা কি যান স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, স্যার আপনি ইউটিউবে ঢোকেন স্যার। আচ্ছা, আমি তো অশিক্ষিত তো একজন লোক তো। না স্যার, স্যার আপনি ইউটিউবে যান, যায় স্যার এটা সার্চ দেন স্যার। আচ্ছা, দেখা। জি স্যার। স্যার এটা একটু রোটেট করে দেন স্যার। স্যার আমরা কোনো ভয়েস শুনতেছি না। স্যার কি ইয়ারফোন ইউজ করতেছেন?
হ্যালো স্যার, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। স্যার আমরা তো শুনতে পাচ্ছি না। স্যার আপনি স্যার আপনার ইয়ারফোনটা স্যার অন অফ করে দিতে হবে স্যার, তাহলে স্যার আমরা শুনবো স্যার। হ্যালো স্যার কে আছেন? আর আছেন, কিন্তু স্যার আমরা নেটওয়ার্কের শুনতে পাচ্ছি সমস্যা, না। হয়তো স্যার হতে কি পারে। মিউট করে কথা বলছে না। হ্যালো স্যার, স্যার আপনি কি শুনতেছেন? আপনি কি যদি কথা বলেন স্যার, হয়তো স্যার মিউট করে কথা বলছেন, যেটা আমরা স্যার শুনতে পাচ্ছি না স্যার। পেলে তোমরা শুনতে পাচ্ছ? এই, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, স্যারের কথা শুনতে পাচ্ছি না। স্যারের কথা বা হচ্ছে ভিডিও কোনো কিছু সাউন্ড শোনা কোনো যাচ্ছে আচ্ছা না। কিছু বুঝতে শোনা পারছি, যাচ্ছে না। মানে স্যার স্যারের স্যার আউট অফ নেটওয়ার্কে আছে, মিউট স্যারকে করা। বলেছি স্যার মিউট করা স্যার। হ্যাঁ, স্যার মিউট করা, স্যার স্যার হয়তো খেয়াল বল দাও করতেছে না। দর্শক। স্যার আপনি শুনতেছেন? স্যার, স্যার কলটা রিসিভ করেন। মনে হয় ভিডিওর সাউন্ডের জন্য আমাদের কথা শুনতে পাচ্ছে না। স্যার মনে হয় মিউট করাই, একটা কিছু শুনতে পাচ্ছেন। স্যার কি ক্লাসের মাঝখানে ঢুকে গেছে? স্যার বসে ফোন দাও একটু। হ্যাঁ বুঝছি, স্যার ক্লাসের ডিপে চলে গেছে, বুঝতে পারছি। স্যার স্যার আপনি কিন্তু ফোনটা বুঝাইতেছে রিসিভ স্যারের করেন। মতো করেই। স্যার রিসিভ করেন, স্যার রিসিভ করেন, স্যার কিছু করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার মুর্শেদ স্যার, স্যার আপনি যে স্লাইডটা স্যার শেয়ার করে আছেন স্যার, ওটা স্যার আমরা যা দেখতে পাচ্ছি, আপনার কোনো ভয়েস শুনি না, প্লাস ভিডিওর ভয়েস শুনতেছি না স্যার। স্যার হয়তো স্যার আপনি স্যার আনমিউট স্যার মিউট করে কথা বলছেন, তো যার জন্য স্যার আমরা শুনতে পাইনি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ভেঙে ফেলো দরজা সব। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে স্যার। পাচ্ছি স্যার। আচ্ছা, ওটার ভিডিও লিংকটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিল, হ্যাঁ? আচ্ছা স্যার। জি তারপরে স্যার। হচ্ছে তোমরা দেখে নিও। আমি তোমাদের জাস্ট একটু শীটটা দেখেই বোঝানোর চেষ্টা করি, আর তোমরা ওই দিকে একটু মনোযোগ দাও। জি স্যার। জি স্যার। স্যার আমি আমরা মনে একটা করছিলাম হচ্ছে ক্যালকুলেশন করি না হয় এখন, তাহলে হ্যাঁ, একবার ইজি হয়ে যাবে। ক্যালকুলেশনের দিকে আমি যাবো পরে এখন। আচ্ছা, আমরা এই দিকে একটু মনোযোগ দিই। অ্যানশিয়েন্ট পদ্ধতিতে পড়াশোনা করতে হবে। আচ্ছা, দুইটা টেস্ট টিউব কনিক্যাল ফ্লাস্ক নিলাম। একটা আপনার মধ্যে বললাম স্যাম্পল, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। স্যাম্পলের মধ্যে কি নিবা? 1 গ্রাম অফ ফ্যাট বা অয়েল নিবা। কিভাবে নিবা? এই কনিক্যাল ফ্লাস্ক সহ ওই আমাদের ডিজিটাল না, ওটার মধ্যে দিয়ে ওই ওয়েটটাকে তুমি কি করবা? জিরো করে নিবা। এই ইয়া সহ, ওই কনিক্যাল ফ্লাস্ক সহ জিরো করে নিলে বোতলের এই কনিক্যাল ফ্লাস্কের কোনো ওয়েট থাকবে না। তখন তার মধ্যে তুমি ওই ড্রপ দিয়ে 1 গ্রাম পরিমাণে অয়েল দিয়ে দিবা। তারপরে যখন দুইটা নিয়ে আসবা, একটা মধ্যে অয়েল থাকবে, স্যাম্পল থাকবে, আর একটা মধ্যে স্যাম্পল থাকবে না। এই কারণে আরেকটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন দুইটার মধ্যেই তুমি 25 ml করে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা, এবং সেই অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ তোমার জানা। নরমাল সলিউশন 0.5 নরমাল। এখন আমারে জিজ্ঞেস করতে পারো, স্যার আবার নরমাল সলিউশন কি?
তাই না মুর্শেদ? জি স্যার, জি স্যার, জি স্যার। মুর্শেদ স্যার নরমাল সলিউশন কি বলো? স্যার নরমাল সলিউশন হ্যাঁ স্যার এটা তো পড়ছিলাম স্যার, এখন মনে করতে পারছি না আমি স্যার। তো আমার তো তাই মনে হয় আমি পড়াইছিলাম কিন্তু তোমরা ভুলে গেছো। জি স্যার, স্যার এগুলো তো আচ্ছা অনেক যুগ আগের কথা স্যার। না না এগুলো সবসময় লাগবে, এগুলো হলো ব্যাস। ধরো যে তুমি রিডিং পড়তে গেছো সরা সরা আকার ইকার অক্ষর বর্ণ এগুলো বুঝো না, তাইলে পড়বা কেমনে বলো? এখন তুমি স্যার হচ্ছে 1000 লিটার দ্রবণে বলো, সরি স্যার 1 স্যার 1 লিটার লিটার স্যার দ্রবণে কতটুকু হ্যাঁ সলভেন্ট দিচ্ছে একটা? স্যার কিসের গ্রাম কি বললা? তুল্য ভর যতটুকু থাকে সেটাই হচ্ছে নরমাল দ্রবণ মানে নরমাল সলিউশন। স্যার 1 গ্রাম সলভেন্ট পার লিটার সলিউশন। এখন গ্রাম তুল্য ভরের গ্রাম তুল্য ভরের সমান পরিমাণে যদি যুক্ত থাকে তাহলে তাকে বলা হবে হচ্ছে তার জি স্যার। নরমাল সলিউশন। এখন এই গ্রাম তুল্য ভরের মধ্যে একটু প্যাচ আছে, প্যাচটা কি কিরকম জানো? না স্যার। আচ্ছা, এক ক্ষারীয় এবং দ্বিক্ষারীয়, এখন হাইড্রোজেনের সংখ্যার উপরে নির্ভর করে ক্ষার বা মানে ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সি আয়ন আর হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন, এর উপরে নির্ভর করে তোমার গ্রাম তুল্য ভর নির্ণয় করা হয়। আণবিক ভর যা থাকবে সোজা কথায় ওই আণবিক ভরকে আয়ন সংখ্যা দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হলো তার গ্রাম তুল্য ভর। ঠিক কথাটা বুঝতে পারলা না? আয়নিক ভর মানে আণবিক ভর যা থাকবে তাকে, সে আণবিক ভরকে যদি তুমি ওই আয়নের সংখ্যা দ্বারা ভাগ করো, অ্যাসিডের ক্ষেত্রে তুমি হাইড্রোজেন আয়ন দ্বারা ভাগ করো, হাইড্রোজেন আয়নের সংখ্যা দ্বারা ভাগ করবা, আর ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সি আয়নের সংখ্যা দ্বারা ভাগ করবা। মানে হচ্ছে সহজ একটা সিম্পল উদাহরণ দিই যে তোমার সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর কত? 98। জি স্যার। অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করো, এখন ধরো যে এই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। জি স্যার 2টা। H2SO4। এখন এই 2টা আয়নের সংখ্যা এই 2 দ্বারা এই 98 এর ভাগ করলে কত হয়? 49। 49 স্যার। এই 49 গ্রাম যদি তুমি 1 লিটার পানির মধ্যে দ্রবীভূত করো তখন তার স্ট্রেংথ হয়ে নরমাল সলিউশন। এইটাই হলো গ্রাম তুল্য ভর। 49 গ্রামটাই হলো এই অ্যাসিডের ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে গ্রাম তুল্য ভর। আবার ক্ষারের ক্ষেত্রে কি করবা? ক্ষার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটার ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা? সেক্ষেত্রে তুমি এই ক্ষারের ক্ষেত্রে শক্তি নির্ণয় করে তোর হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন যে কটা থাকবে ওই সংখ্যা দ্বারা তোমার ভাগ করতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্ষার কয়টা? একটা। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যা, তাকে 1 দ্বারা ভাগ করলে যা হবে কত পরিমাণ যদি তুমি 1 লিটারের মধ্যে দ্রবীভূত করো তাহলে তার পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি বলে নরমাল সলিউশন পাবো। বুঝতে পারছো? সহজ যদি আমি সামারাইজ করে দিব যে এক ক্ষারীয় যে অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে নরমাল সলিউশন আর এই মোলার সলিউশন একই। বুঝতে পারছো? আর দ্বিক্ষারীয়র ক্ষেত্রে স্যার ওটার অর্ধেক। দ্বিক্ষারীয় ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে যায়, কারণ হচ্ছে যে এই নরমাল সলিউশনের মধ্যে বলা হয়েছে গ্রাম তুল্য ভর, যে বলা হয়েছে গ্রাম তুল্য ভরের মানে হচ্ছে এই কথা। গ্রাম তুল্য ভর মানে হচ্ছে এই যে কয়টা আয়ন থাকবে সেই আয়ন সংখ্যা দ্বারা আণবিক ভরে ভাগ করলে যা হবে সেই সংখ্যাটাই হলো তার গ্রাম তুল্য ভর। বুঝতে পারছো? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। এখন যাই হোক, তারপরে কি করবো? 25 ml করে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিবা। দেওয়ার পরে ওয়াটার বাথে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, কারণ হলো অ্যালকোহল দিছো তো, নয় উড়ে যাবে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই কারণে উড়ে যেতে পারে। এখানে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে ওই ওয়াটার বাথে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে ইন্ডিকেটর ফেনাফথ্যালিন দিলা, টাইট্রেশন করবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। করার পরে আমরা নেক্সট পেজে যাই। এই পেজে, এখন এই পেজে তোমার এখন দেখতে হবে ব্ল্যাঙ্কেট টাইট্রেশন করতে কত ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার পড়ছে, ঠিক আছে? আর হচ্ছে স্যাম্পলের জন্য ব্ল্যাঙ্কের মধ্যে তুমি কি কিছু নিছো? অয়েল নিছিলা না? এখানে 0 0 হয়ে থাকবে। তাহলে ব্ল্যাঙ্কের জন্য
প্রথমে ধরো যে 50 ml এর বুলেটের মধ্যে 85 ছিল, পূর্ণ ছিল, টাইটেশন করতে করতে আইসা ধরো যে 37 আইসা শেষ হয়েছে, তাহলে ফাইনাল 50 থেকে 37 বাদ গেলে কত থাকবে? 13 নাকি? জি স্যার। আচ্ছা, এই 13 ml পরিমাণে এই যে এখানে তুমি এটাকে আরেকটা গড় বানাও। এই যে বুলেটের রিডিং লিখছো না, ইনিশিয়াল ফাইনাল, এখানে দাগ দিয়ে এখানে লিখবা হচ্ছে রিকোয়ার্ড ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্ট্যান্ডার্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে এই সহ ফাইনালের পরে একটা দাগ দিবা, দাগ দিয়ে মাঝখানে এভারেজের আগে আর একটা ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে ব্ল্যাঙ্কের জন্য যোগ করে 3 ভাগ দিয়ে আবার এই যে এভারেজের ঘরে এখানে লিখে দিবা যা হবে সেটা। আবার ব্ল্যাঙ্ক এখন স্যাম্পলের যে কনিক্যাল ফ্লাস্ক, এখানে দুটা কনিক্যাল ফ্লাস্ক ছিল না, একটা হলো ব্ল্যাঙ্কের আর একটা স্যাম্পলের। স্যাম্পলেরটাকে ধরো যে ব্ল্যাঙ্ক স্যাম্পলের জন্য প্রথমে দরকার হলো 10 ml, তারপরে 11 ml, তারপরে 12 ml। তাহলে 3টাকে যোগ করে 3 ভাগ করে যা হবে সেটা লিখে দিলাম এখানে এভারেজের ঘরে। আচ্ছা, লেখার পরে ধরো যে এখন আমরা ক্যালকুলেশনে আসবো। ক্যালকুলেশন যে উইন দা সার্টিফিকেশন নাম্বারের সূত্রটা হচ্ছে ব্ল্যাঙ্কের ওকে, ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, সার্টিফিকেশন নাম্বার আমার এর সূত্র হচ্ছে, এটা যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ স্যার আমার নেট কেটে গেছিল স্যার, এটা যদি আরেকটু বলতেন। কোনটা কোন জায়গা খবর বলবো শুধু বলো। আচ্ছা, ওই যে দুইটা বুঝাচ্ছিলেন স্যার, এটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, তুমি আবার শোনো। দুইটার ইয়া নিলাম, একটা ব্ল্যাঙ্ক আর একটা হলো তোমার স্যাম্পল, ঠিক আছে? স্যাম্পলেরটা টাইটেশন করবা 3 বার, ব্ল্যাঙ্কেটটাও 3 বার, স্যাম্পলেরটাও 3 বার। ধরো যে ব্ল্যাঙ্কেটটা প্রথমে টাইটেশন করতে 10 ml পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে, স্ট্যান্ডার্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ প্রথমেই তো ওই যে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে আসছি, মানে এখানে টোটাল টাইটেশন হলো 3টা। প্রথমে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তি জানার জন্য তাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়, আবার পরে কি করতে হয়, পরে হচ্ছে তোমার ওই ব্ল্যাঙ্ক আর স্যাম্পল এই দুইটাকে টাইটেশন করতে হয়, ওই জানাটা ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তি জানার পরে। এখন ব্ল্যাঙ্কের জন্য 3 বার করলা, ধরো যে একবারে 13 লাগলো, পরের বার 14 লাগছে, তারপরে 15 লাগছে। 3টাকে ভলিউমকে 13, 14, 15 যোগ করে 3 ভাগ করে এভারেজ লিখবা, এভারেজের পরে ফাইনালের পরে এইখানে আরেকটা ঘর লিখবা, লেখা রাখবা। আমি বলে রাখি, ওই তোমরা খাতা কলম নাও, একটু লেখো। জি স্যার। হ্যালো, উপরে এই যে ফাইনালের এখানে এই বুলেট রিডিং আছে না, এখানে আরেকটা ঘর হবে, কলাম হবে, আরেকটা কলাম হবে। কলামের ওইখানে যে টাইটেলটা হবে সেটা টাইটেলটা লেখা রাখো, লেখা রাখো। কলাম নাকি স্যার আলাদাই কলাম? হ্যাঁ হ্যাঁ, সেটা কি সাব কলাম, মানে বুলেট রিডিং এর ঘরে আরেকটা, বুলেট রিডিং এর ঘরেই আরেকটা কলাম নাকি আলাদা করে? কিশোর, তোমার কথা বাইজা পড়তেছে, আমি ওই যে মানে শুনতে পাচ্ছি না, আমি বলি তুমি শোনো। সম্পূর্ণ রিডিং, বুলেট রিডিং লেখা আছে না, উপর থেকেই কলাম হবে, ফুল কলাম, সাব কলাম না, ফুল কলাম, ফুল কলাম, ঠিক আছে? একটা ফুল কলাম লিখো, কলামের হেডলাইনটা হবে হচ্ছে এরকম যে রিকোয়ার্ড ভলিউম অফ স্ট্যান্ডার্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। উপরে কি লিখবা, লিখছো? খাতা কলম নিয়ে একটু লিখো, লিখে দেখো,
রাখো। স্ট্যান্ডার্ড ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইনিশিয়াল ফাইনাল স্যার Standard ইনিশিয়াল volume of ফাইনাল required ফাইনাল পরেরটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ভলিউম হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্ট্যান্ডার্ড ভলিউম অফ রিকোয়ার্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। রিকোয়ার্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্যার রিকোয়ার্ড নাকি স্ট্যান্ডার্ড ভলিউম অফ? হ্যাঁ স্যার এটা স্যার রিকোয়ার্ড ভলিউম অফ স্ট্যান্ডার্ড HCl হবে না? হ্যাঁ তাও লিখতে পারো, তুমি যা ওইটা লিখলেও সমস্যা নেই। ওকে, রিকোয়ার্ড ভলিউম অফ স্ট্যান্ডার্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে কিশোর? ওকে, এই কথা লিখলেও হবে, এটাও হয়। স্যার একটা হ্যাঁ, বলো। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা তো ব্ল্যাঙ্কের ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব, স্যার আমরা কিভাবে হাইড্রোক্লোরিক বুঝবো স্যার অ্যাসিড? ব্ল্যাঙ্কে তো আমাদের বলো। স্যার ব্ল্যাঙ্কে তো আমাদের কোনো স্যাম্পলই নেই, তাহলে স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলে তো স্যার কোনো কালার শো করবে না। কালার শো করবে, ফেনফথাইলিন দিছো না, ফেনফথাইলিন সাথে শো করবে না বিদায়ী মানে ইন্ডিকেটরটা তোমার কাজ করতেছে হচ্ছে এখানে কালার চেঞ্জ করার জন্য কতটুকু ব্ল্যাঙ্কের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন পড়ে আর কতটুকু পরিমাণে তোমার স্যাম্পলের জন্য প্রয়োজন পড়ে সেটা দেখার জন্য। তোমার তো সরাসরি ওই স্যাম্পলের সাথে রিঅ্যাকশন করে কালার চেঞ্জ করে না। জি স্যার, ইন্ডিকেটরের সাথে করতেছে। Yes. এই কারণে তোমার এটাকে এইভাবে আইডেন্টিফাই করতে হচ্ছে। দেখো এখন স্যার তাহলে তো স্যাম্পল, স্যার এখানে তাহলে স্যাম্পল আর ব্ল্যাঙ্ক স্যার দুইটার তো স্যার একই আসবে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড না স্যার, দুইটাতে তো ইন্ডিকেটর আছে এবং দুইটাতে তো ইন্ডিকেটরের সাথেই স্যার কালারটা দিচ্ছে। দুইটা ইন্ডিকেটর নাই, এখানে সরাসরি ভাবে তোমার সেই ইয়াটা ব্ল্যাঙ্কটা ইউজ করতেছি আমরা, ব্ল্যাঙ্কের মাধ্যমে নাই দেখাই সেটার কালারটা যাইতে দেরি হবে। ব্ল্যাঙ্কের মধ্যে মানে তোমার ওই গ্লিসারাইড বা অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিড নাই বিদায়ী ওইটার কালারটা যাইতে দেরি হয়। আর স্যাম্পলের মধ্যে উপস্থিত থাকে বিদায়ী সেইটা যাই তোমার ওই অ্যাসিডের ভলিউমের পরিমাণটা কম হয়। এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে রিকোয়ার্ড ভলিউম অফ এই সাবনিবেশনের সূত্রটা কি। সূত্রটার মধ্যে বলা হচ্ছে যে রিকোয়ার্ড ভলিউম অফ প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্কের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে প্রয়োজন পড়বে তার থেকে স্যাম্পলের রিকোয়ার্ড ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বাদ দিতে হয়। ঠিক বুঝতে পারছো না বুঝতে পারো নাই আমাকে বলো। স্যার এ আর বি তে স্যার কোনটা বুঝাইছে এটাই বুঝতে আবার একটু বললেন। এটারও তো স্যার। আচ্ছা স্যার এই যেখানে স্যার ক্যালকুলেশনের প্রথম থেকে যদি সংখ্যা দিয়ে একেবারে হাতে করে হ্যাঁ হ্যাঁ স্যার ডেমোটা দেখাই দিলে স্যার ভালো হয় স্যার, যে কোনো স্যার এটা বেসিক স্যার বেসিক ইয়া করে বেটার হয়। আচ্ছা আমি ডেমোটা বোঝাই দিতেছি। ধরো যে আগের যে এটা হলো এতে মনে করো যে ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ প্রথম টেস্ট টিউবটা বাম সাইডেরটা, সরি ডান সাইডেরটা, ওইটাকে টাইট্রেশন করতেছো, তাহলে যেই পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে সেটার আয়তন হইলো ধরো যে 23 ml লাগছে। ঠিক আছে, এর জন্য 23 ml পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে। ব্ল্যাঙ্ক সেটার মধ্যে কোনো স্যাম্পল নাই, কালার যাইতে দেরি হয়েছে। ঠিক আছে, এখন 23 ml লাগলো। এখন তাহলে এই আরেকটা টেস্ট টিউব আছিল স্যাম্পলেরটা ধরো যে বি, এখন বিটাকে টাইট্রেশন করতে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কত লাগছে? কম লাগছে, এটার মধ্যে স্যাম্পল আছে এই কারণে সেইটা কম। কত? ধরো যে তুমি 14 লাগছে, ঠিক আছে কথার কথা, বা 13 লাগছে, 13 পরিমাণে যদি লাগে তাহলে এই যে একটা হলো 13 ml পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো, এই কারণে লিখছে ml অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl required for titration of sample.
মানে স্যাম্পলকে টাইট্রেশন করতে যত পরিমাণের হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হয়, বি দ্বারা বোঝাচ্ছে এটা, আর এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ml অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিকোয়ার্ড ফর টাইট্রেশন অফ ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে টাইট্রেশন করতে যত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার। এখন এই যে প্রথমে 23 লাগলো, 23 থেকে তুমি 13 বাদ দাও, তাহলে কত হবে? 10 ml পরিমাণে। হ্যালো, হ্যাঁ শুনতেছো? তাহলে কিন্তু 10 ml পরিমাণে এ থেকে a মাইনাস বি এর মানটা বের হইল। ওকে, এখানে কিন্তু সূত্রের মধ্যে লেখা আছে a মাইনাস বি, অন্য কিছু বুঝো না। স্যার আমাদের যদি এটা স্যার প্রপারলি স্যার এক্সপেরিমেন্ট পুরোটা করান স্যার হাতে কলমে, তাহলে স্যার বুঝতে পারি স্যার। স্যার আগে থেকে যেখানে স্যার এর আগের স্লাইডটা থেকে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড এসসিও যেটা একেবারে স্যার ফুললি যদি একটা হ্যাঁ বলো স্যার এই স্লাইডে যে এই যে ব্ল্যাঙ্ক আর স্যাম্পল আছে, হ্যাঁ স্যার এখানে আমরা ব্ল্যাঙ্কে হাইড্রোক্লোরিক মানে এটা ইউজ করব কেন? আচ্ছা, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটাই ব্যবহার করতেছো তোমরা, বুঝতে পারছো? জি স্যার। প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি নিয়ে নিছো বুরেটের মধ্যে, কিন্তু সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তি জানো না। শক্তি জানার জন্য প্রথমে একটা টাইট্রেশন করছো, সেটা সোডিয়াম কার্বনেটের সাথে, ওইটাতে কয় স্ট্যান্ডার্ডাইজেশন। জি স্যার। মানে ওই বুরেটের মধ্যে আমি যা ডালছি সেটার শক্তি কত সেটা জানলাম কত 0.5 ml, সরি 5 মোলার টাইট্রেশন করে, ওই যে S1 B1 ক্যালকুলেশন করছো এটা। জি স্যার। আচ্ছা, তারপরে স্যার এইখানে তো আর ব্ল্যাঙ্ক নেওয়ার প্রয়োজন নাই। কোনটা? না, প্রথমে তো ব্ল্যাঙ্কেট নেওয়ার দরকার নাই। জি স্যার। আর স্যার এইখানে স্যার যে স্ট্যান্ডার্ডাইজেশন হবে এই সেল, এইখানে তো স্যাম্পল আর ব্ল্যাঙ্ক স্যার দেখাইছে নিচে স্যার। আরে বাবা, প্রসিডিউর লিখে, ওইটা হচ্ছে মেইন প্রসিডিউর লেখা আছে, দেখো না স্যার। আমরা এই যেখানে স্যাম্পল আর ব্ল্যাঙ্কের মধ্যে 25 ml করে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম। হ্যাঁ, নাও। নেওয়ার পরে 30 মিনিট ওয়েট করার পরে আমরা 1 ml ফেনল 30 মিনিট গরম পানিতে জি স্যার ওয়াটার বাথে দিয়া ওয়েট করতে হবে। বলো তারপরে স্যার 1 ml ফেনল কি এটা ফেনল নিলাম। নেওয়ার পরে স্যার আমরা যে এই যে হাইড্রোক্লোরিক এটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য যে আমরা মানে ইউজ করতেছি বুরেট দিয়ে, আমি বুরেটে যেটা আছে ওইটা দিয়ে তোমাকে আবার টাইট্রেশন করতে হবে। জি স্যার। এই টাইট্রেশনে আসলে ব্ল্যাঙ্কের কি কালার আসবে আর স্যাম্পলের কি কালার আসবে? দুইটারই কালার চলে যাবে। মানে যখন তুমি ফেনফথ্যালিন দিয়ে দিবা রিফ্লেক্স করার পরে ওইটার কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হবে, খয়েরি বাদামি কালার, ব্রাউন কালার বলে, ব্রাউন কালার হবে। বিকজ অফ এই যে যখন তুমি এই পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ না, এটা একটু ওই কালো কালার, ওই যে ক্যাডবেরি কালার চকলেট আছে না, চকলেট কালার। জি স্যার, ওইটা বুঝতে পারছো? এখন ওইটার মধ্যে যখন তুমি ফেনফথ্যালিন দিয়ে দিবা তখন ওটা আর একটু ডিপ হয়ে যাবে, কালচে ধরনের হয়ে যাবে, ওইটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। স্যার আমাদের এই যে HCl স্ট্যান্ডার্ডাইজেশন স্যার, এটা স্যার বুঝতে স্যার সমস্যা হচ্ছে। আরে বাবা, তুমি ধরো যে স্যার ক্যালকুলেশনটা স্যার প্রথম থেকে এই ক্যালকুলেশনটা স্যার আমরা করি স্যার। ক্যালকুলেশনটা একেবারে স্যার 50 ml ইনিশিয়াল ধরি, তারপর হচ্ছে কতটুকু এইভাবে বলে দেন, আমরা একটা খাতা করি। আচ্ছা ঠিক আছে, তোমরা লেখো, আমি বলে দিই। তারপর সেই ক্যালকুলেশনটা করি, এখানে ঝামেলা হলে এখানেই করি। আচ্ছা ঠিক আছে, করবে না, একা দেওয়া লাগবে, তখন প্রবলেম হলে তো মাথা। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা করো, তাহলে তোমাদের জিনিসটা সলভ হবে। মাথার মধ্যে যেহেতু আটকে গেছে, ওই ইসের মধ্যে লেখো, শকের ভিতরে লেখো, আমি বলতেছি। ভলিউম অফ সোডিয়াম কার্বনেট সলিউশন 10 ml করে নিছো প্রথমে, ঠিক আছে? এখন বুরেট রিডিং এর মধ্যে যাও। প্রথম অবস্থায় ধরো যে ইনিশিয়ালে ছিল 50, পরে ধরো যে 37, আর তারপরে রিডিংটার নিচে সেকেন্ড রিডিং যেটা, ওটার মধ্যে ইনিশিয়াল ধরো হচ্ছে 37,
আর আর তারপরে হচ্ছে ফাইনাল ধরো হলো 26। আর থার্ড যেই অবজারভেশন ওটার মধ্যে ইনিশিয়ালি লেখা হচ্ছে 26 26 আর ফাইনাল লেখা হচ্ছে 16। জি স্যার। জি স্যার। এখন এই ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিকোয়ার প্রথমে কতটুকু লাগছে তাইলে? 13। প্রথম অবজারভেশন 13। তারপরেরটা স্যার 11। তারপরটা 10। এখন এই তিনটাকে যোগ করো, 11 13 10 যোগ করে 3 দা ভাগ দাও। 34। তিনটা ভাগ দাও। 3 ভাগ দিলে স্যার কত আসে? স্যার একটু বেশি আসে। স্যার ভাগ দিচ্ছি। 34 ভাগ 3 11.33। 11.33 এখানে এভারেজ ভলিউমের ঘরে লেখো। স্যার এভারেজ ভলিউমে এখানে তো স্যার হয়ে গেল স্যার। এভারেজ ভলিউম দাও। মাঝখানে এক ঘরে লেখো, 3 ঘর দেওয়া আছে দেখে সমস্যা কি? এক ঘরে লিখবা একটা মান। আচ্ছা স্যার 11.33 লিখলাম। হ্যাঁ শেষ, এটার কাহিনী শেষ। ঠিক আছে, এখন এই যে ক্যালকুলেশনের দিকে আসছো। ক্যালকুলেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এখানে লেখা আছে না, উই নো দ্যাট ওইটা লেখ BA ইনটু SA সমান VB ইনটু SB। স্যার সরি স্যার, ওই যে সূত্রটা দেখে দেখে লিখো, মানে সূত্রটাই আমরা কথা। হ্যাঁ স্যার লিখছি। লিখছো। আর এই যে হেয়ারের এখানে লিখো যে ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড VA সমান হচ্ছে এভারেজ ভলিউম কোনটা পাইছো? ওই 11 কত কত পাইছো? 11.33। ওটা লেখো। জি স্যার। আর VB ভলিউম অফ সোডিয়াম কার্বনেট সলিউশন VB সমান 10 ml লেখো এখানে। যে শকের মধ্যে 10 লিটার লেখছো না? জি স্যার। 10 লেখো। স্যার এইখানে 5 ml লিখছে কেন? 5 লেখছে হইতেছে এই যে আগের প্রসিডিউরের মধ্যে যে যখন লিখলাম আমরা এই যে ফ্লোচার্ট লিখছি, ফ্লোচার্টের মধ্যে এখানে 5 লিখছিলাম, এই কারণে লেখা 5। বুঝতে পারছো? তুমি যদি এখানে 10 নাও কনিক্যাল, তাহলে তো ওই এখানে কিছুই না, মানে একটু বোঝার চেষ্টা করো যে এখানে যদি কনিক্যাল কাজকে 10 ml নাও তাহলে শকের এখানেও 10ই লিখবা। ফ্লোচার্টের মধ্যে যদি 10 লেখো 10 লেখো তাহলে ওইটা ওই শকের মধ্যেও 10ই লিখতে হবে, দুইটা মিল রাখতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে স্যার। ওই তাহলে স্যার আমরা স্যার 11.33 দিলাম স্যার, এটা তো এভারেজ ভলিউম। তার মানে স্যার ভলিউম অফ এ হচ্ছে এভারেজ ভলিউম অ্যাসিডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, V অফ A যেটা এভারেজ ভলিউম অফ। স্যার এটার কি দেব স্যার? হ্যাঁ এই যে স্ট্রেংথ অফ অ্যাসিড SA এটা বের করবা। হোয়াট লিখে রাখো, এই নিচে দেখো হেয়ারের এই জায়গায় লেখা আছে স্ট্রেংথ অফ বেস। হ্যাঁ লিখছো? স্যার বেস কত দিব স্যার? বেস হচ্ছে 10 ml লেখো। এই যে 5 কাটো 5 লেখা আছে, এটা তো ভলিউম 10 ml। ভলিউম 10 ml লিখছো 5 এর জায়গায়। জি স্যার। অফ B আর S অফ B যেটা এটা তো S অফ B সমান 5 যেটা আছে 0.5 মোলার, ওটা ঠিকই থাকবে। ও ঠিক আছে স্যার। স্যার আপনি একটু জুম আউট করেন স্যার। হ্যাঁ তাহলে স্যার এটা প্রথমে হলো 11.33 ইনটু স্ট্রেংথ অফ S, এই স্ট্রেংথ অফ অ্যাসিড ইকুয়াল টু 10 ইনটু 0.5। যা হয় সেটা লেখো।
10 into 0.5 equal to 11.33 স্যার 0.04 হ্যাঁ 0.44 স্যার 0.4 0.44 এত ক্যাপিটাল এম দিয়ে মোলার লেখো, ক্যাপিটাল এম দিয়ে মোলার লেখো, ক্যাপিটাল এম ক্যাপিটাল এম লেখো শুধু ক্যাপিটাল এম। স্যার এটা কেস মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি বের হলো। ইয়েস, এস 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 এ সমান হচ্ছে 0.44 মোলার, ঠিক আছে। এখন তোমার একটা ভ্যালু বের হলো। এখন পরের প্রসিডিউরটা দেখো, পরের প্রসিডিউরের মধ্যে দুইটা কনিক্যাল ফ্লাস্ক নিছো। জি স্যার। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার ঠিক আছে এই পর্যন্ত। জি স্যার। কথা ক্লিয়ার তো নাকি নাকি কোনো ভেজাল আছে? স্যার ক্লিয়ার। স্যার ভেজাল না নাই। স্যার ভেজাল নাই। আচ্ছা আচ্ছা শোনো, এরপরে যেটা আছে তারপরের যে প্রসিডিউরটা সেটা থেকে একটু খেয়াল করো। এখন পরের যেই শকটা, সেই শকের মধ্যে ব্ল্যাঙ্কের মধ্যে ধরো যে ইনিশিয়ালি তুমি ওখানে 50 ml লেখো, ঠিক আছে। জি স্যার 50 জিরোর স্যার ব্ল্যাঙ্কের প্রথমে যে ইনিশিয়ালের ঘর যেটা ওইখানে ধরো যে 50 ml ছিল, মানে তোমার বুলেট পূর্ণ ছিল, ঠিক আছে। সেইটা আইসা তোমার মিলছে কততে, যে ইনিশিয়াল ধরো 13 ধরো লেখো 13 মানে 50 থেকে 13 বাদ দিব না স্যার কত ফাইনালের ঘরে লেখো 13। ফাইনালের ঘরে 13। জি স্যার। হ্যাঁ, আর তাহলে এই যে ফাইনালের পরে আরেকটা কলাম বানাও, কলাম বানায় লেখো যে required volume of standard hydrochloric acid, required volume of স্যার ব্ল্যাঙ্কের স্যার প্রথম ঘরটাই কি স্যার 50 মিলি ইনিশিয়ালে? হ্যাঁ 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 ইয়েস স্যার required volume of hydrochloric acid স্ট্যান্ডার্ড HCl। জি স্যার। HCl লেখছো? জি স্যার। তাহলে এই ওইটার নিচে কি লিখবা, ওই কলামের নিচে ওই যেটা লিখলা কথাটা, ওইটা হচ্ছে একটা কলামের ধরো যে হেডলাইন, মানে এই যে বুলেট রিডিং এর মধ্যে সোজা একটা কলাম হইছে পাশে এভারেজের মাঝখানে। জি স্যার। ওইখানে তাহলে এই যে 50 থেকে 13 বাদ দিলে কত হয়? 37 হয় না? জি স্যার 37 টা লেখো। দেখছি। এখন ওইরকম করে আবার আরেকটা পার্ট নাও। ইনিশিয়ালে ছিল ধরো যে 50, পরে আইসা মিলছে হচ্ছে 16তে, তাহলে এই দুটার পার্থক্য কত হইলো? 34, এটা লেখা 34। আবার আরেকটা লেখা হলো ইনিশিয়ালে হচ্ছে 50 ছিল, তিনটা লেখা আছে না? জি স্যার। তিনবার করতে হবে টাইপেশন। এখন ব্ল্যাঙ্কেরও তিনবার, আচ্ছা তিনবার পরে লেখা হচ্ছে ফাইনালে লেখা হলো 17, তাহলে কত হয়েছে? 33। এই যে তিনটা পার্ট পাইলে না, 37, 34, 33। জি স্যার। এই তিনটাকে যোগ করো, যোগ করে তিনটা ভাগ দাও, ভাগ দিয়ে আমাকে জানাও কত হয়েছে। 37, 34, 33 ভাগ 3 স্যার 34.66। 34.67, এটা হচ্ছে এভারেজের এখানে স্যার 66 ব্ল্যাঙ্কের ঘরের যে এভারেজ আছে না, জি স্যার লিখছি স্যার এখানে লিখো। এখন তারপরেরটা হচ্ছে স্যাম্পলের জন্য এখানে কি বলো স্যার ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কি ওয়েট অফ অয়েল টেকেন ওটা তো জিরোই থাকবে। হ্যাঁ, ওয়েট অফ জিরো এখানে নাও, ওইখানে তুমি স্যার নাও নাই, অয়েল তো নাও নাই, এখানে জিরো থাকবে ওয়েট অফ অয়েল। এখন পরেরটা স্যাম্পলের ক্ষেত্রে তোমরা ধরো যে 1 গ্রাম পরিমাণে নিচ্ছ স্যাম্পল, ওয়েট অফ অয়েল, ঠিক আছে। এবং বুলেট রিডিং যেটা, বুলেট রিডিং এর এখানে প্রথমে লেখা হচ্ছে 50 ml। এখন তারপরে লেখা হলো 26, তাহলে ব্যবধান কত হইলো? আরে বাবা রে আসছে, মানে আগে যেটা আমরা 37 প্রথমবার 37 দিছিলাম,
কি বললা? তোমার কথা বোঝা যাচ্ছে না। স্যার এর আগের যে স্যার আমরা ম্যাথটা করছিলাম স্যার, সেখানে স্যার প্রথম রিডিং স্যাম্পল যেটা রিডিং ছিল সেটার ফাইনাল ছিল স্যার 37। এখানে স্যার কি আলাদা একেবারে টোটালি ভিন্ন হবে? টোটালি ভিন্ন বলতে তুমি জিনিস আমরা আবার একই বুরেটে নিচ্ছি। ধরো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার ঢাইলা নিছো, শেষ হয়ে গেছে, কারণ বুরেট তো 50 ml, বুঝো নাই? Yes, sir. মানে তোমার বুরেটের হিসাব যেটা, যে যখন ব্যবধান কম হবে 10 করে হইতেছে, প্রথমের ক্ষেত্রে লিখছিলাম যেটা ছকের মধ্যে, তখন তো আমি তোমাকে 10 করে ব্যবধান দিতে পারছিলাম হচ্ছে মানে প্রথমের যেটা ফাইনাল, সেটা দ্বিতীয় ক্ষেত্রে ইনিশিয়াল লিখে দিছিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে মানে ওই যে আমরা যখন ব্ল্যাঙ্কের ক্ষেত্রে প্রথম বুরেট রিডিংটা নিলাম, রেজাল্ট আসলো 37। হ্যাঁ এখন স্যাম্পলের ক্ষেত্রে প্রথম রিডিংটা 24 আসছে। এটা কি স্যার এই যে আমরা যে স্যাম্পলে ওয়েল থাকার কারণে কি 24 আসলো, মানে Yes, পরিমাণ yes. হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কম লাগলো? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রিকোয়ার্ড হাইড্রোক্লোরিক এর পরিমাণটা কম লাগছে। জি স্যার। ঠিক আছে, এখন পরের তালিকা হচ্ছে আবার একইভাবে এই 26 থেকে ধরো যে সেকেন্ড ইয়াটা স্যাম্পলের ক্ষেত্রে সেকেন্ড পার্টটা লেখা হলো, ইনিশিয়াল লেখা 26, ফাইনাল লেখা হচ্ছে কত দিব, 3 দাও, 3 ঠিক দিলে আছে। আবার পরেরটা কি দেবো স্যার? আর একটু বেশি দিই? আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নাই, ওটা বাড়ানোর জন্য, ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। ওটা আগের যে স্যাম্পল ছিল স্যার, এটা একেবারে টোটালি ডিফারেন্স আসতেছে স্যার। একই স্যাম্পল থেকে আমরা করতেছি ভিন্ন ভিন্ন রিডিং আসবে কেন? কিশোর, আগের বলতে তুমি কোনটা বুঝাইতেছো? স্যার এখানে ব্ল্যাঙ্ক প্রাইস, এখন স্যাম্পল প্রাইস। আগে তো আমরা আরে একটু আগে যে ম্যাথটা করলাম না, সেই ম্যাথের আগে যে স্যাম্পলটা করলাম, আর ওই স্যাম্পল এই স্যাম্পলের মধ্যে পার্থক্য আছে না? ওটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্যাম্পল, এটা তো আর এটা তো পটাশিয়াম হাইড্রোক্সাইড। কিশোর, সবাই হ্যাঁ, একটু যেটা বলতে চেষ্টা বুঝতে চেষ্টা করো, শোনো আমি বলি, মানে তুমি ব্ল্যাঙ্কের যেটা নিয়ে হিসাব করলো না, ব্ল্যাঙ্কের মধ্যে তোমার কিছুই ছিল না, স্যাম্পল ছিল না, বিদায়ী কম পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে, আর সরি বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে, আর স্যাম্পলের মধ্যে ওই অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কম পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন পড়তেছে, এই কারণে তোমার পার্ট এই 24-23 করে আইতেছে। বুঝতে পারছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো স্যার। কোশ্চেন, ব্ল্যাঙ্কের আমরা যখন বুরেটের রিডিংটা নিচ্ছি, ইনিশিয়ালে কিন্তু স্যার 3 জায়গায় আমরা 50 করে রাখতেছি, কিন্তু স্যার স্যাম্পলের ক্ষেত্রে কারণ শেষ করি, কারণ হইতেছে কি ইনিশিয়াল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে মিলানোর জন্য ওই বেশি পরিমাণে বেশি আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগতেছে, কিন্তু তোমার বুরেট তো 50 ml এরই, সর্বোচ্চ 50 ml পূর্ণ করা যায়, তখন তো যদি একবার হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ হয়ে যায়, তুমি আবার নতুন করে ওইটা বুরেটটাকে পূর্ণ করে নিচ্ছ। তাহলে স্যার স্যাম্পলের ক্ষেত্রে আমরা আবার স্যার এই সেকেন্ডে যে ইনিশিয়ালটা নিলাম সেখানে 26 লিখলাম কেন, এখানে 50 দিয়ে দিই স্যার? এখানে তো ব্যবধান 23 আমি মানে বুলেট খালি করে পাইতেছি, এই কারণে লিখে দিলাম। বুঝো নাই? বুলেটের আয়তন পুরো ভলিউম শেষ হয় নাই, 23 যেহেতু ব্যবধান আছে থাকে, তাহলে তো আমি লিখতে পারতাম। এখন আবার এই যে থার্ড পার্ট যেটা লিখবো সেটার মধ্যে লেখা 50 লিখবা, ইনিশিয়ালে 50 লিখো, আর ফাইনালে লিখো হচ্ছে ধরো যে 22, তাহলে ব্যবধান কত আসলো? 28। জি স্যার। এখন এই যে 24, 23, 28 এই তিনটাকে যোগ করো। 24, 23, 28 ভাগ 3, স্যার 25 আসছে। 25 লিখলে থাকলে 25 ml লেখো। জি স্যার, এভারেজ 25। হ্যাঁ, এভারেজের ঘরে এখানে স্যাম্পলের জন্য 25 লেখো। এখন তোমার যেটা করতে হবে, এই যে ব্ল্যাঙ্কের ক্ষেত্রে তুমি যে 34.7টা পাইছো এভারেজ ভলিউম, এটা কি ব্ল্যাঙ্কের ক্ষেত্রে পাইছো না? এটাকে যদি এ ধরো, আর 25 যেটা স্যাম্পলের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন পাইলা 25 ml, এটাকে যদি তুমি বি ধরো, কোনো সমস্যা আছে?
স্যার তাহলে কি আমরা ব্ল্যাঙ্কের এ ধরবো আর স্যাম্পলের বি ধরবো? ঠিক সমস্যা নেই। এইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই এখানে ধরা হয়েছে, এটাই ধরো। ধরলে তুমি দেখো যে এটাকে দ্বারা কি বোঝাচ্ছ সেটা এখানে পরে সূত্রের মধ্যে লিখে দিচ্ছি আমি, যে ml অফ রিকোয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মান। ঠিক আছে, তাহলে যে ক্যালকুলেশন সূত্রের মধ্যে বসায় দাও, সূত্রের মধ্যে এ আর বি এর মান বসাও। এ এর মান কত? 34.66 34.67, হ্যাঁ, মাইনাস স্যার 6 6 বলা যায় না, 5 এর বেশি গেলে 1 যোগ করতে হবে। এখন 25 মাইনাস 25 লেখো, কেমন? আর ইনটু এম এর ক্ষেত্রে একটু আসি, স্ট্রেংথ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই যে প্রথমে স্ট্রেংথটা বের করে রাখছিলাম না আমরা, জি স্যার 0.44 এস অফ এ, জি স্যার 0.44, ওইটা লিখতে হবে। স্ট্রেংথ অফ কার? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কত লিখবা এখানে? 0.44, ঠিক আছে? জি স্যার আচ্ছা, তারপরে যে দাগ টাগ আছে ওইগুলো দাও আর কি। ডব্লিউ এর মান কি? ডব্লিউ এর মান হলো কত গ্রাম হাইড্রোক্লোরিক অয়েল নিছো, 1 গ্রাম নিছো না? ডব্লিউ এর মান, জি স্যার স্যাম্পল স্যার 1 গ্রাম, স্যাম্পল ওই 1 লিখে দিবা, 1 লিখে দিবা, ঠিক আছে? 56টা স্যার ওই যে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক ঠিক আছে স্যার 56টা স্যার আমার একটু বুঝাই দেন স্যার, এটা স্ট্যান্ডার্ড মান সম্ভবত। হ্যাঁ সরি বলো বলো, কি বলতে যাচ্ছিলাম স্যার 56টা কোথা থেকে আসছে? 56। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতেছি না আমরা? জি স্যার। পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত দেখো স্যার 56 মনে হয়, তাহলে ওইটাই বসাও আর কি। ঠিক আছে, অনেকে এটাকে ধ্রুবক বলে, আসলে ধ্রুবক না, ঠিক আছে? জি স্যার। স্যার আমরা যদি অন্য কোনো খাত নিয়ে কাজ করি তাহলে স্যার সেটা আণবিক ভর এখানে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। পটাশিয়াম ওটা কি আণবিক ভর গ্রাম একক নিয়ে বসাতে হবে, ঠিক আছে? 56 ওইটাকে পটাশিয়াম KOH, ঠিক আছে? ওইটাকে নিয়ে 56 ওই অনুযায়ী ওটাকে আণবিক ভর হিসেবে বসানো হবে। এখন এই এটার ক্যালকুলেশনটা আমারে বলো, নাহিদ বা কিশোর, কেউ একজন বলো। স্যার 238.27 রেজাল্ট? জি স্যার। শিওর এই তুমি? আমার তো 228 আসছে, 228.1664। আচ্ছা, আমি একটু হিসাব করতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হোল্ড অন, তোমাদের ঝগড়া জি করতে স্যার। হবে না। আমরা ঝগড়াটা না স্যার। না, শুনতেছি আমি ঝগড়াটা নাকি। আমার আরো বেশি। স্যার আমার আসতেছে 135.42। তাহলে আসতে ডাব্লিউটা স্যার কি যে কয় হ্যাঁ, লাস্টের ডাব্লিউটা 1। এত ইন্টু 0.4 ইন্টু 238 আই শোনো, 238.26, এটা হচ্ছে তোমার সাবনিভিশন নাম্বার। সাবনিভিশন নাম্বারের কোনো, আমি তো এটাই বললাম স্যার, 238.26 এটা হয় রেজাল্ট। এখন এটার কিন্তু কোনো একক দিবা না, সাবনিভিশন নাম্বারের কোনো একক হয় না, ঠিক আছে? এখন আমাদের এই বলো স্যার 1 গ্রাম স্যার স্যাম্পলের স্যার কি এই 238 পয়েন্ট সামথিং কে স্যার স্যাম্পলিফিকেশন নাম্বার? 1 গ্রাম পরিমাণের জন্য বলা ভুল হবে। সাবনিভিশন নাম্বার হচ্ছে তুমি যেই তেলটা নিছো সেই তেলের
সাবনিউশন নাম্বার হচ্ছে এই একটা রেঞ্জের মধ্যে তুমি মিলায়া দেখতে পারবা যে বিভিন্ন চার্ট আছে, ধরো সয়াবিন অয়েলের সাবনিউশন নাম্বার হচ্ছে 194 থেকে 198 পর্যন্ত, এইরকম রেঞ্জ আছে। একটা কোশ্চেন ছিল ছোট, হ্যাঁ। আপনি যখন স্যাপনিফিকেশনের সংজ্ঞা পড়াইতেছিলেন, মানে ওই স্যাপনিফিকেশন নাম্বারের সংজ্ঞাটা পড়াইতেছিলেন, তখন বলছিলেন যে 1 গ্রাম অয়েল বা ফ্যাট থেকে মানে ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড যত মিলিগ্রাম মানে অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড কি প্রয়োজন তৈরি করবে সেই সংখ্যাটাকে বলা হয়। হ্যাঁ, কিন্তু তাহলে এখানে যে বলতেছেন যে নাম্বারের একক নাই, ওখানে তো মিলিগ্রাম বলছিলেন, তাই না? কিসের সাথে কি মিল আছে বাবা? আচ্ছা, আমি বলতেছি সাবনিউশনের কোনো একক, সাবনিউশন নাম্বারের কোনো একক হয় না, ঠিক আছে স্যার? কেন হয় না? জি স্যার। কেন হয় না? একটা আনুপাতিক রাশি, মানে যে ডব্লিউ দ্বারা ভাগ করতেছো না, এই কারণে সাবনিউশন নাম্বারের কোনো একক হয় না, একটা নাম্বার সংখ্যা। এই কেরোসিনের সাবনিউশন নাম্বার এত, এটা হচ্ছে একটা রেঞ্জ, একটা সীমা, ধরো এত থেকে এত এই পর্যন্ত হয়। এক্সাক্ট তুমি কখনো বলতে পারবা না যে এটা সাবনিউশন নাম্বার এত, বুঝতে পারছো? আর যখন আমরা আমার অজানা স্যাম্পলটা নিয়ে যখন টেস্ট করব বাজার থেকে, ধরো যে তুমি কদমতল সদরঘাটায় গেছো, ওইখানে যাই তুমি তেলের টেস্ট করতেছো, তারা বলতেছে এটা পাম অয়েল, তুমি বলতেছো না এটা ওরা বলতেছে সয়াবিন, তুমি বলতেছো না পাম অয়েল। তাহলে কিভাবে টেস্ট করবা? তুমি এই টেস্ট করে দেখলা যে ওদের তেলে যে স্যাম্পলটার আয়োডিন নাম্বার, সাবনিউশন নাম্বারটা একটা রেঞ্জের মধ্যে আসছে, সেই রেঞ্জটা মিলাবা তুমি সয়াবিন অয়েলের সাথে। যদি সয়াবিন অয়েলের রেঞ্জের ভিতরে পড়ছে, তাহলে তুমি বুঝতে পারবা যে না, ওদেরটা সয়াবিন অয়েল আছে। আর যদি রেঞ্জের মধ্যে না পড়ে, তাহলে বুঝতে হবে যে অবশ্যই এটা সয়াবিন অয়েল না, এর মধ্যে সয়াবিন নাই। বুঝতে পারছো? তাহলে এই যে একটা নির্দিষ্ট পরিমাণের একটা সংখ্যা, আমি এটার দ্বারাই চেক করতে পারতেছি কি একটা জিনিসের পিউরিটি চেক করতে পারতেছি না, আসল না নকল, আসল না নকল সেটা আমি একটা কিন্তু যাচাই করা যাচ্ছে এটা দ্বারা, ঠিক আছে? তাহলে যদি আমি তোমাকে বলি যে এই সাবনিউশন নাম্বারের সিগনিফিকেন্স এটা কি, গুরুত্বটা কি, কেন করা হয়, তাহলে তুমি কি বলবা? তো টেস্ট পিউরিটি টেস্ট অয়েল, পিউরিফিকেশন অফ শুধু অয়েল না, মানে এটা ফ্যাট, অয়েল ফ্যাট। হ্যাঁ, তো টু পিউরিফাই এ আননোন স্যাম্পল, তাই তো? তারপরে হচ্ছে ডাবল বন্ড এবং অসম্পৃক্ততা, আনস্যাচুরেটেড টেস্ট করার জন্য এটা দরকার পড়ে নাকি? আনস্যাচুরেশন। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো যে এটা মানে কি কাজে বা কি কেন মানে ব্যবহার করতে হয়। কোন জায়গাতে মানগুলো কিভাবে লিখতে হবে, কোনো ডাউট আছে কারো? আমাকে জিজ্ঞেস করতে পারো আবারও। আপনি যেন কি বলছিলেন আরেকবার যদি একটু বলতেন। 26 যেটা আর এই ক্যালকুলেশনের সাবনিউশন নাম্বার, এটা জন্য কি বলছিলেন? 56 স্যার এটা নিয়ে যেন কি বলছিলেন? আচ্ছা, ওটা হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের তোমার মলিকুলার ওয়েট, ঠিক আছে? স্যার ডিসকাশনের ক্ষেত্রে আমরা কি কি লিখবো, কি রকম ভাবে? আচ্ছা, ডিসকাশনের ক্ষেত্রে একটু আমি বলে দিই। ডিসকাশনের ক্ষেত্রে হচ্ছে এটার যে ইয়াগুলো আছে, প্রিকশনস গুলো আছে, প্রিকশনস হলো সতর্কতা। কোন কোন জায়গায় সতর্ক হতে হবে? এই যে টাইট্রেশন যখন করতে গেছো এবং ইন পয়েন্ট আসার সাথে সাথে টাইট্রেশন বন্ধ করতে হবে, এটা সতর্কতা। মানে হচ্ছে 1 ফুট বেশি ফেলান যাবে, বুঝতে পারছো? কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে। জি স্যার। আর হচ্ছে প্রিকশনস গুলো লিখবা যে এই একবার টাইট্রেশন করলে শুধু হবে না, এটা 3 বার টাইট্রেশন করতে হবে, মানে প্রত্যেকটা ধাপেরই 3 বার। মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন 3 বার করতে হয়, তারপরে হলো ব্ল্যাঙ্কের জন্য 3 বার করতে হয়, বা স্যাম্পলের জন্য 3 বার করতে হয়। টাইট্রেশন করে এভারেজ ভ্যালু নিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের টেস্ট রেজাল্টটা এই কি আসে, একটা ভ্যালিড রেজাল্ট আসে।
ঠিক আছে, স্যার একদম সূক্ষ্ম যেন আসে, অথেন্টিক আসে। হ্যাঁ একদম অথেন্টিক যেন হয়, সেই জন্য এই জিনিসটা করা হয়ে থাকে ভ্যালিড আসার জন্য। তো এগুলো হচ্ছে তার এই টেস্টের প্রিকশনস ডিসকাশনের মধ্যে অ্যাড করবা। তারপর হচ্ছে সিগনিফিকেন্স, কেন এর এই টেস্টের গুরুত্ব কি বা কি কি কাজে ব্যবহার করো সেগুলো দিয়ে দিবা। আর হচ্ছে কয়টা রেফারেন্স অয়েল আর ফ্যাটের ইয়া দিয়ে দিবা, এক্সাম্পল দিয়ে দিবা, সাবনেভিগেশন নাম্বার, সাবনেভিগেশন নাম্বারগুলো উল্লেখ করে দিয়ে দিবা। বুঝতে পারছো? আচ্ছা, কারো কোনো রকমের সমস্যা বা অসুবিধা প্রতিকূলতা আছে কিনা আমাকে বলো, বুঝতে পারো না কোথায় কি লিখবা? না স্যার, একেবারে জলের মতো সোজা হয়ে গেছে এখন। স্যার নাম হাতে কলমে দেখে আমাদের সোজা হয়ে গেছে। অনুমান করে যদি আমরা 3 ঘন্টা ধরে ক্লাস করতাম, শেষে ঝামেলা হতো। আচ্ছা আচ্ছা, তোমাদের আমি ভিডিওটাকে তারপরে লিংকে দিয়ে দেবো। আপনি স্যার এখানেও স্যার দিতে পারেন স্যার লিংক, আবার লিংকটা কপি করে রেখে দিতে পারেন। এখান থেকে স্যার কপি করা যায় না স্যার, আপনি সিআর কে দিয়ে দেন একটু কষ্ট করে। আচ্ছা, বাচ্চা কাচ্চাদের জন্য একটু কষ্ট তো করতেই পারেন, বাবা মা তো করবেই। না অবশ্যই এটা করাই যায়, আমরা বলছি তোমাদের কষ্ট কি আছে। এখন চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সিআর পেজও দিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা দেখো, তাতে আর একটু সহজ হবে। সিআর কে আমি কিভাবে দেবো? ক্লাসরুমে গিয়ে না? আপনার স্যার গুগল ক্লাসরুমে স্যার লিংকটা দিয়ে দিলেও স্যার হবে স্যার। হ্যাঁ সেটাই ভাবছি। দেখো গুগল ক্লাসরুমে মনে দেওয়া হয়েছে। তারপর আরো কোনো কোশ্চেন আছে তোমাদের? আমার বলো। স্যার আপাতত নাই স্যার, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আছে। আচ্ছা, আমি আশা করব আগামী 9 তারিখ ল্যাব হবে, মানে ল্যাবের কি মিট হবে? ল্যাবের তো মিট হবে অবশ্যই হবে। এই যে ক্লাস নিচ্ছি এইগুলো কি তোমরা করবা না? এই ক্লাসের যা কিছু আছে সেগুলো করব তো, এটা তো অবভিয়াসলি দিব। এই শিক্ষার থেকেই তোমাদের ওই মিড টার্ম পরীক্ষা হবে, আর একটু মডিফাই করতে তা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? সেই তোমাদের হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের যেটা আমি বলবো, আমার ক্যামেরা কাজ করে না কেন? স্যার আপনাকে তো দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না স্যার এতক্ষণ আপনি যে কাজ করছিলেন আমরা ওই কাজ করে রাখছি। ও আচ্ছা, যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম 9 তারিখ, আগামী 9 তারিখ একটা শুক্রবার পাওয়া যাবে, বুঝতে পারছো? যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমি ল্যাবে গিয়ে এটা করে, এই যে জিনিসগুলোতে বললাম বুরেট, তারপরে হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এগুলো তো তোমাদের দেখা উচিত, তারপর হচ্ছে কিভাবে করতে হয়, তাই না? স্যার আমরা কি স্যার যে ডেমো ইকুয়েশন আমরা কি স্যার আমরা কোনোভাবে মানে পাবো যদি নেটে সার্চ করি, মানে ওভারঅল ইকুয়েশনটা ফাইনাল এটা রেজাল্ট সহ থাকে এমন? রেজাল্ট সহ পাবা কিনা সেটা জানি না, বাট অলমোস্ট পাবা, মানে সবই তো এখন এটা আছে। তারপর আমি যে লিংকটা দিছি ওইটা একটু দেখো,
ওইটার মধ্যেও ওই কিভাবে করতে হয় সেটা দেখা আছে। আর আমি যদি ক্লাসে 9 তারিখে যাইতে পারি সম্ভব হয়, তাহলে ধরো যে আহ, তোমাদের করে এটা দেখাবো। এটা আমাদের ল্যাবে তোমাদের এই 302 এর ইয়াগুলো করানো যায়। স্যার আমাদেরকে স্যার কোনো ল্যাব রিপোর্ট জমা দিতে হবে এরকম? ম্যাডাম যদি বলে সেটা আলাদা। ঠিক আছে। আমার কাছে দেওয়া লাগবে না, আমি তোমাদেরকে একদম পরীক্ষা নেব, পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আসবো। ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে ভালো থাকবেন সবাই। স্যার পরীক্ষা স্যার, বলতে আপনিও স্যার ভালো মিড না থাকবেন। সিটি স্যার? মিড। জি স্যার। স্যার আপনিও ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। পরে হবে 13 তারিখে হওয়ার কথা, তোমাদের 13 তারিখে হওয়ার কথা না? স্যার 13 তারিখে আমাদের পরীক্ষা আছে স্যার। 13 তারিখ থেকে স্যার আমাদের পরীক্ষা শুরু রুটিন পড়ে গেছে। 13 আগেও শুরু হইতে পারে, বোঝা যাচ্ছে না। যদি হয় স্যার 13 আগে স্যার দিয়েন না স্যার। মানে একটু আলোচনা করে। আমাদের থিওরি গুলো শেষ হোক, তারপরে স্যার। আচ্ছা ঠিক আছে, যেটা বলা হয়েছে ঠিক আছে। জি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার কেমন আছেন স্যার? আমি অসুস্থ, বললাম না আমার কোভিড এর মতো হয়েছিল, তো আমি মানে গত শুক্রবার থেকে জ্বর আমার, বুঝছো? আমি অফিস টফিসে যাচ্ছি না। আমি নিজের একটু হ্যাঁ, তো আটকায় রাখছি অনেক ঝামেলার মধ্যে, একা বাসায়, দারোয়ানদের খাবার দাবার নাই, মানে পানি গরম করার মতো একটা মানুষ নয়। স্যার লং শাটডাউন শুনে স্যার বাড়ি চলে যেতেন। থাকা বাসায় হয় গেলে তো তো মানুষ, আমি তো অসুস্থ, মানে আমি যদি বাসায় যাই বাসার মানুষকে অসুস্থ বানায় দিলে তো ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে তো কষ্ট করে স্যার আমাদের মানে ক্লাসটা নেওয়ার জন্য স্যার ধন্যবাদ, অনেক শিখতে পারছি স্যার আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ইউটিউব আসসালামু আলাইকুম স্যার। রেসিপি ফলো করে রান্না বান্না করে ফেলেন। না, স্যুপ রান্না করছি, তো স্যুপ রান্না করে খাচ্ছি। না স্যার, কিন্তু ইউটিউব ফলো করে অনেক কিছু স্যার রেসিপি শেয়ার করে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তেলের উপর ডিম ভাজিটাও তো স্যার এক ধরনের রান্না, তাই না? অবশ্যই, তাদের কাছে এটা একটা আর্ট। শিওর তুমি যেটা রান্না করো সেটাই একটা art। কেন স্যার, আপনি তো রুটি বানাইতে পারেন, আমাদের একদিন গল্প বলছিলেন মনে আছে? না না, আমি রুটি বানাইতে পারি না, আমি রেডি রুটি খাই, বুঝছো? ওই ফ্রোজেন রুটি থাকে না, ওগুলা খাই। আমি রুটি বানাইতে পারি না। স্যার আপনি কিন্তু অনেক স্যার রেসিপি শেয়ারও করেন স্যার, আমরা দেখছি স্যার। ওকে, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। তেল মারা